শুধু আরজিকর বা সন্দেশখালী নয়, রাজ্যের প্রতিটি পাড়া, গ্রাম বা ব্লকে অসহায় মানুষ কিভাবে তৃণমূলের ফুচকা নেতাদের দ্বারা নিপীড়িত, অত্যাচারিত বা লুটের শিকার হয়েছেন তার একটি সত্য কাহিনী তুলে ধরছি আমরা। আলিপুরদুয়ারে সেই অত্যাচারীদের মুখোশ আজ প্রকাশ্যে। লাস্ট আমার ছেলের কাজ হলো, কাজের দিন আমার বাড়িতে অন্তত পক্ষে 1000-3 লোক আমার বাড়িতে, 7 ডেসিমেল জায়গায় আমার বাড়ি, 1000-3 লোক, তার মধ্যে কিছু গুন্ডা বাহিনী ছিল। আমাদেরকে তার মধ্যে বসিয়ে রেখে দিয়ে আমাদের বিচার আমাদের এইটাই হলো যে যাবতীয় ঘরের যত সোনা দানা আছে, যা ঘরের জিনিসপত্র আছে সব মেয়েকে দিতে হবে, সঙ্গে 10 লক্ষ টাকা দিতে হবে। আমরা কোনো মুখ খুলতে পারিনি, তাকিয়ে দেখলাম চারিদিকে গুন্ডা বাহিনী ভর্তি, মুখ খুলতে পারিনি। আমরা সই করতে বাধ্য হয়েছি। সেখানে দেখিয়ে বললো যত লোক ডাকবেন তত মিটার বাড়বে, ঠিক এই যে এইরকম করে। যে এই সমস্ত সমাজের কীট, যাদেরকে নর্দমার কীট বলেও আমি মনে করি না, এরা যেন, এই নরকের কীটরা যেন পদ্মবাগানে ঢুকে পদ্মবাগান কলুষিত করতে না পারে। সালটা 2016। বাম জামানার অবসান ঘটিয়ে তৃণমূল রাজ্য সরকার তখন ঊর্ধ্ব গগনে। ততদিনে শাসক দলের পুচকা নেতারা হাত পাকিয়ে ফেলেছে দুষ্কর্মে। শাসক দলের পদাধিকার বলে কখনো মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে, কোথাও হুমকি কিংবা পুলিশকে কাজে লাগিয়ে ভয়ভীতি সৃষ্টি করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। শুধু তাই নয়, ভিটেমাটি ছেড়ে বাধ্য করেছে পরিবারটিকে অন্যত্র পালিয়ে যেতে। শত শত এমন ঘটনার মাঝে প্রকাশ্যে এলো আলিপুরদুয়ারের একটি করুণ ঘটনা, যে মর্মান্তিক ঘটনা শাসকের হিংস্র দৃষ্টিতে এতদিন কফিনবন্দি হয়েছিল। রাজ্যের পালাবদলে সেই অত্যাচারিত মানুষগুলোই আজ সোচ্চার হয়েছে। প্রকাশ্যে আসছে ভদ্রতার মুখোশধারী সামাজিক সেই দুষ্কৃতকারীদের পরিচয় ও নিষ্ঠুরতা। কারা সেই অভিযুক্ত শাসক দলের সমাজসেবী, দেখুন। ইনি অসীম বোস ওরফে বাবন, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান, তৃণমূল জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি। ইনি তপেন কর, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির প্রভাবশালী সদস্য। সমর ভট্টাচার্য, প্রাক্তন যুব তৃণমূলের জেলা সভাপতি। ইনি প্রখ্যাত মামা, স্বর্গীয় কনজবল্লভ গোস্বামী, স্কুল শিক্ষকের মুখোশধারী, তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের প্রাক্তন জেলা সভাপতি। স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব বিজন দাস ও রূপম মৈত্র। এছাড়াও বহু নাম জড়িত এই সংঘবদ্ধ দুষ্কর্মে, যাদের কথা নিজের কানেই শুনবেন। আমার অভিযোগ হচ্ছে, আমার ছেলে মারা যাওয়ার পর আমি কিভাবে অত্যাচারিত হয়েছি সেটাই আমি এখানে বলতে চাইছি। যে আমি গরিব ঘরের মেয়েকে নিয়ে এসেছিলাম বিয়ে দিয়ে, ছেলে মারা যাওয়ার পর দেখলুম সমস্ত নেতা মন্ত্রীরা সব এসে আমাদেরকে ঘেরাও করে ফেললো, কি না মেয়েকে তারা তার প্রাপ্য বুঝিয়ে দেবে, ছেলে মারা গেছে, ভরণ পোষণ দিতে হবে। আমরা ছেলের বউ, হ্যাঁ, কার কি কোনো অভিযোগ ছিল? হ্যাঁ, সেই তো সমস্ত সব জোগাড় করলো, সে সব জায়গায় জায়গায় গিয়ে বলেছে, তারপরেই তো সমস্ত লোকজন সব এই যে গুরুল টুরুল সব চলে। আমি তো 80 সাল থেকে, আমি 80 সালে আলিপুরদুয়ারে বিয়ে হয়ে আমি এসেছি, 80 সাল থেকে আমি কোনোদিনও গুরুলের নামও শুনি, যে চিনিও না, জানতুমও না। তো যাই হোক, এরকম করে ওরা অনেক কিছু আমাদের সঙ্গে করলো। করার পরে লাস্ট আমার ছেলের কাজ হলো, কাজের দিন আমার বাড়িতে অন্তত পক্ষে 1000-3 লোক আমার বাড়িতে, 7 ডেসিমেল জায়গায় আমার বাড়ি, 1000-3 লোক, তার মধ্যে কিছু গুন্ডা বাহিনী ছিল। আমাদেরকে তার মধ্যে বসিয়ে রেখে দিয়ে আমাদের বিচার আমাদের এইটাই হলো যে যাবতীয় ঘরের যত সোনা দানা আছে, যা ঘরের জিনিসপত্র আছে সব মেয়েকে দিতে হবে, সঙ্গে 10 লক্ষ টাকা দিতে হবে। আমরা কোনো মুখ খুলতে পারিনি, তাকিয়ে দেখলাম চারিদিকে গুন্ডা বাহিনী ভর্তি, মুখ খুলতে পারিনি। আমরা সই করতে বাধ্য হয়েছি। সেখানে কারা কারা উপস্থিত ছিল? সেখানে উপস্থিত ছিল সেখানে উপস্থিত ছিল বাবন মুখার্জি, জয়নারায়ণ ঘোষ পঞ্চায়েত, দীপেন দাস, ভারতী সরকার, বাপি সরকার, রূপম মৈত্র মামনি, সমর ভট্টাচার্য, সুরভি চক্রবর্তী, তপেন কর, দেবাস না, ওনারা এখানে ছিল না, বিজন দাস, সোমা দাস,
এরা এখানে উপস্থিত ছিল। শ্যামল সরকার, এটা প্রত্যেকে কি তৃণমূল? হ্যাঁ সব তৃণমূল, সব তৃণমূল। অসীম বোস ছিল কি? না, অসীম বোস আসেনি। অসীম বোস ফিল্ডে আসেনি। উনি কাজ করিয়েছে, অন্যভাবে কাজ করিয়েছে। আমরা তার কাছে গিয়েছিলাম যে আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য। উনি পরিষ্কার এইরকম করে দেখিয়ে বললো যত লোক ডাকবেন তত মিটার বাড়বে। ঠিক এই যে এইরকম করে আমি যেতে পারবো না, সামনে ভোট আছে, এই কথা আমি বলছি। ছেলের বউয়ের অভিযোগটা কি ছিল? আমার ছেলের বউয়ের অভিযোগ ওই যে ওরা যেটা বলছে সেইটাই, যে আমার সমস্ত কিছু লাগবে, বাড়ি ঘর টাকা পয়সা যা যা আছে আমার সব লাগবে। কোনো সময় আপনারা অস্বীকার করছেন না, বা না বললে না, কি দিতেন না? না, আমরা তো শ্মশানে কালীবাড়ির শ্মশানে আমার হাজবেন্ড ওর জামাইবাবুকে বলেছে যে আমি গরিব ঘরের মেয়ে, তোমাদেরকে উদ্ধার করেছি এবং আমার মানবিকতার থেকে আমি যতদূর সহযোগিতা হয় অবশ্যই করব, যেহেতু আমার ছেলে মারা গেছে। তারপরে ওরা বোধহয় এই সমস্ত নেতা মন্ত্রীদের সঙ্গে, যেহেতু ওরা সুতলিপট্টির মেয়ে ছিল, এই গুরুল টুরুল ছিল, আমার সম্ভবত এটা মানে মনে হয় যে ওদের সঙ্গে আলোচনা করে ওরাই বলেছে যে আমরা ঠিক আছে তোমাদেরকে সব পাইয়ে দেব। এই ঘটনাটি তারপরে আমাকে এরকম করে হুমকি দেওয়া হলো। তখন আমি সৌরভ চক্রবর্তীর কাছে আসতে বাধ্য হলাম। সৌরভ চক্রবর্তী আমাকে একই কথা বললো যে এখন ভোট আছে সামনে, আপনারা লিখিত অভিযোগ আপনারা থানায় জানান। তারপরে আমরা লোক খুঁজে বেড়াই। তারপরে আমরা পেলুম তপন কর আমার কাছ থেকে টাকা নিল। টাকা নেওয়ার পর বললো আমি আপনাদেরকে বাঁচিয়ে দেবো। নিয়ে গেল আমাকে আইসি রুমের মধ্যে থানায়। আমাকে ওইখানে আমাদের হবে কি কি দেয়া হবে না হবে সেইগুলো করতে আমাদেরকে ওইখানে নিয়ে গিয়ে, সেখানে ছিল ভারতী সরকার, মামনি সরকার, সুরভি চক্রবর্তী, রেখা চক্রবর্তী, বাপি চক্রবর্তী, তারপরে কনজ বল্লভ গোস্বামী, তারপরে হচ্ছে মঙ্কু, তারপরে হচ্ছে বাবন বোস। এরা সবাই ওইখানে। বাবন বোস হচ্ছে অসীম বোস। এরা সবাই মিলে আমাদেরকে ওইখানে একটার পর একটা জেরা করতে আরম্ভ করলো। তো যাই হোক, ওইখান থেকে আমাদেরকে তারপরে আইসি দেবাশিস চক্রবর্তী আমাদেরকে থানায় বলল এই সমস্ত করে আপনাদের লাভ নেই, আপনারা ভিটে মাটি চাটি হয়ে যাবে, আপনাদের ফিরে দেখবেন আপনারা তিনজনই দাঁড়িয়ে আছেন, আপনি, আপনার হাজবেন্ড আর আপনার মেয়ে। আমাকে ওই কথা বললো। তখন আমরা কি করবো, আমরা তখন বাধ্য হয়ে থানার থেকেও ঘুরে চলে আসছি। থানার বাইরে বেরিয়ে দেবাশিস চক্রবর্তীর সামনে আমাদেরকে আমার মেয়েকে এমনভাবে তাড়া করলো, থানার বাউন্ডারি পার করে দিয়ে আসলো। ওই মেয়ের তপন কর আমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছে। বলছি সমর ভট্টাচার্য আপনার বাড়িতে কিভাবে কি হুমকি দিয়েছিল? সমর ভট্টাচার্য আমার বাড়িতে হুমকি দিয়েছিল যে আমি যখন এইসব দিতে রাজি হয়ে গেছি, 10 লক্ষ টাকাও আমি রাজি হয়েছি, আমি নিজে প্রাণে বাঁচার জন্য রাজি হয়েছি, সোনা দানা ঘরের জিনিসপত্র সব দেওয়ার পরেও আমি 10 লক্ষ টাকা দিতে রাজি হয়েছি। তারপরে আমি বাড়িতে থাকাকালীন আমার নানান রকমভাবে বাড়িতে ঢিল মেরে নানান রকম অত্যাচার। তখন আমার মেয়ে আমাদেরকে নিয়ে চলে আসলো, বাড়িতে তালা মারা ছিল। হঠাৎ করে শুনলাম তার 2 দিন পরেই সমর ভট্টাচার্য গুরুল এক গাড়ি লোক নিয়ে, বড় টাটা সুমোর মতন বড় গাড়ি, এক গাড়ি লোক নিয়ে মেয়েকে নিয়ে এসছে যে তালা ভেঙে মেয়েকে ঘরে ঢোকানো হবে। তখন আমরা কনজ বল্লভ গোস্বামীকে, তখন উনি মামা নামে পরিচিত ছিল, এখন উনি নেই, পরলোক গমন করেছেন, ওনাকে ফোন করলুম। যাই হোক, উনি মানে করলো, বললো একটু সহযোগিতা, মানে বললো ফোনটা আমি ফোন করে দিচ্ছি, ওরা চলে আসবে। ওরা হ্যাঁ অস্ত্র টস্ত্র ওদের সঙ্গে, শোট ছিল, দাওটাও ছিল, এরকম ছিল। হ্যাঁ, এগুলো পাড়ার লোকে আমাদেরকে বলেছে, কিন্তু যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, আমি মেয়েকে জামাইকে কাউকে যেতে দেইনি, যেহেতু গুন্ডা বাহিনী এসছে ওদেরকে যেতে দেইনি। আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী ছিল, তারা আমাকে এইসব কথা বলেছে। তারপরে তারা ওখান থেকে চলে আসলো। আসার পরে আমার হাজব্যান্ডের স্ট্রোক হয়ে হসপিটালে ভর্তি হলো। তখন আমার মেয়ে বলেছিল যে আমরা 3 লাখ টাকা দেবো, আমার ভাই মারা গেছে 1 মাস হয়েছে, তোমরা যদি 3 লাখ টাকা নিতে রাজি হও আজকের মধ্যে নাও, আগামীকালকের মধ্যে টাকা নাও, পরশু দিন যদি আমার বাবা মারা যায় তাহলে কিন্তু কেস উল্টে যাবে, তাহলে কিন্তু সব কটাকে জেলে ঢুকিয়ে দেবো। তখন হয়তো ওরা ভেবেচিন্তে দেখেছে সমস্ত বড় বড় মাথারা যে এখন এইটাই হয়তো নালে উনি মারাও যেতে পারে, কেন একটা ছেলে, উনি মারা গেছে যখন ছেলে, তখন বাবাও মারা যেতে পারে। তখন ওরা বাধ্য হলো যে করতে। তখন আমার মেয়ে এই একটা লিখিত, উকিলের কাছ থেকে আমি একটা লিখিত নিয়েছি, সেইটা নিয়ে তার মধ্যে যা যা জিনিসপত্র আছে সব কিছু দিয়ে লিখে মেয়ে লিখতে বাধ্য হলো যে আমি আর বাড়ি ঘর বা আর যা কিছু আছে আমি আর কোনোদিনও দাবি করব না, এই নিয়ে আমি আজকের থেকে এদের সঙ্গে সম্পর্ক করলাম। সেখানে
উপস্থিত ছিল। বাবন বোস যখন চেক দেয় আমার হাজব্যান্ড, বাবন বোস ছিল, মঙ্কু ছিল, তারপরে হচ্ছে তপেনকর ছিল, তপেনকর ছিল না, ভারতী সরকার ছিল, তারপরে হচ্ছে সোমা দাস ছিল, বিজন দাস ছিল, তারপরে হচ্ছে আর একটা কে ছিল, মামনি মৈত্র ছিল, এরা ছিল। তারপরে ওইখানে টাকা পয়সা দেওয়া হলো, ফটো টটো ওঠানো হয়েছে। আমি আগামী দিনে এই সমস্ত ফটো বা আমার প্রমাণ যা আছে আমি আগামী দিনের আমাদের ভাবি মুখ্যমন্ত্রী যিনি আছেন তার দরবারে আমি অবশ্যই যাব, আমার প্রমাণপত্র নিয়ে আমি তাকে চিঠি করব। আমি মানে যেই আমাদের মুখ্যমন্ত্রী চলে গেলেন ওনার কাছেও আমি চিঠি করেছি, তার সমস্ত প্রমাণও আমার কাছে আছে। আমি এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি, কিন্তু তাও আমি বাঁচতে পারিনি। এই সমস্ত হওয়ার পরেও আমার হাজব্যান্ডকে রেলবাজারে মজদুর ইউনিয়নের সামনে বিজন দাস ধরে মারলো, বললো এর পরের থেকে যাতে আর রেলবাজারেও না দেখি। আমাদের ঘরে তালা মারা ছিল, যাই হোক আমি ঘরটাকে ভাড়া দিলাম। ভাড়া দেওয়ার 2 দিন পরে ভাড়াটিয়া এসে বললো কি সমানে বাড়িতে ঢিল পড়ছে, বাড়িতে ভূত আছে। তখন আমরা বুঝতে পারলাম যে এইবারে বাড়িটাও নেবে। তারপরে আমি বাড়িতে ভাড়া উঠিয়ে দিলাম, বাড়ি ওইভাবেই থাকলো। তারপরে আমি 20 সালে, তখনও আমাদেরকে ওরা ছাড়িনি, টাকা পয়সা সমস্ত নেওয়ার পরে ওরা ছাড়িনি বাড়িটাকে। আমাকে যাই হোক ছলে বলে কলে কৌশলে হাফ দামে আমি বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছি। এখন আমি নিজের বাড়ি ছেড়ে আমি ভোলার ডাবলিতে একটা ভাড়া বাড়িতে থাকি। আমার মেয়ের জন্য, আমার মেয়ে তখন একটাই করেছিল যে আমি বিরোধী পার্টি করব, পার্টি করে আমি একদিন না একদিন আমার মা বাবাকে প্রেসের সামনে এনে আমি এর বিচার করব। আমার মেয়ে প্রচুর মার খেয়েছে, এদের কাছে প্রচুর গালাগালি শুনেছে, অনেক কিছু শুনেছে, কিন্তু আজকে যেহেতু সরকার পড়েছে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আজকে আমি এখানে এসে এই কথাগুলো বলতে পারছি। কিন্তু 2016 সালে আমি এই দিনটা পাইনি যে আমি 10 জনের সামনে গিয়ে আমার বক্তব্যগুলো তুলে ধরবো। আমি কোনোখানে পাইনি, না পাই কোনো জায়গার থেকে আমি কোনো রকম সহযোগিতা পাইনি, কিন্তু আজকে আমি এইটা পেয়েছি। তার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি এবং আমাদের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার 100 কোটি প্রণাম। আজকে আমি এসে আমার নিজের কথাগুলো খুলে বলতে পারবো। সব মিলিয়ে আমার টোটাল সম্পত্তি জিনিসপত্র দিয়ে টোটাল মিলিয়ে 12-14 লক্ষ টাকা হবে। অত্যাচারিত সেই পরিবারের কি আবেদন শুনুন। সমাজ যাতে এদেরকে চিনে রাখে, এদের যাতে শাস্তি হয়। আর একটা কথা বলবো, আমি খালি একটাই বিচার চাবো আপনাদের কাছে, যদি সম্ভব হয় যে আমার গায়ে যে হাত দিছিল বিজন দাস রেলবাজারে, সেটা এসে পুলিশ অফিসার এসে এইখানে এসে ইনকোয়ারি করে গেছে, তারপরে পুলিশকে টাকা দিছে, পুলিশ চুপচাপ বলে এইগুলা বাদ দেন। আমার কাছে আমার তখন মনে হচ্ছে আমি করি আজ পর্যন্ত কোনোদিনই কেউ মুখের উপরে কথা বলতে পারেনি। আমি একটা ভালো পোস্টে চাকরি করতাম, কিন্তু এ করতে গিয়ে এসে আমাকে বাজারের মধ্যে 5টা আপন এর বিচার আমি চাই। এর বিচার আমি মরার আগ অব্দি আমি নিয়ে যাব, যে যা করবো। আমি দরকার পড়লে ভাবি সিএম যে হবে আমি তার দ্বারস্থ হব, যে এরকম করতে করতে তো সাহস পাওয়া যাবে, এটা নিরীহ লোকে। আমি গরিব ঘরের মেয়েকে একটা নিয়ে আসছি, ছেলের সঙ্গে বিয়ে, আমি কি দিব না দিব সেটা আমি চিন্তা করবো, তোমরা কে বলার। কিন্তু সময়ের সাথে সাথে শাসকের পরিবর্তন যেমন ঘটে, ঠিক তেমনি অত্যাচারের সংজ্ঞাও বদলে যায়। শুধু রাজনৈতিক পালাবদল থাকবেই, কিন্তু সাধারণের ওপর অত্যাচারের এই সংস্কৃতি আদৌ পরিবর্তন হয় কিনা এখন সেটাই দেখার।